কালীঘাটপন্থী তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের শোচনীয় অবস্থা গতকাল কোর্টের তরফ থেকে একটি নির্দেশ আসার পর কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে লিটারালি হাতে হ্যারিকেন ছাড়া তার আর কিচ্ছু নেই। তার কারণ এতদিন পর্যন্ত বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে আসল তৃণমূল বলে দাবি করতেন, যে সংখ্যার তিনি জোর দেখিয়েছিলেন এবং নির্বাচন কমিশনের কাছে পর্যন্ত তিনি যে অ্যাপিল করেছিলেন সেগুলো সবটাই অমীমাংসিত লেভেলে রয়ে গিয়েছিল। কিন্তু গতকাল এই প্রথমবার কোর্টের তরফ থেকে কার্যত নির্দেশ দেওয়া হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সম্পর্কে কোনো নির্দেশ দিতে পারবেন না, প্রশাসনিক মানে তৃণমূল কংগ্রেসের প্রশাসনিক কোনো কাজে হস্তক্ষেপ করতে পারবেন না, এমনকি টাকা পয়সার লেনদেন থেকে শুরু করে নিজেদের আসল তৃণমূলও বলতে পারবে না। কার্যত একটা ইন্টারিম নির্দেশ হলেও মানে এই প্রথমবার আদালতের তরফ থেকে ঋতব্রতপন্থী তৃণমূলরাই নতুন তৃণমূল প্রধান তৃণমূল হিসাবেই কার্যত প্রথমবারের জন্য আইনগতভাবে ইন্টারিম হলেও স্বীকৃতি পেল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়াফুল চিহ্নটা আর না থেকে বোধহয় হাতে হ্যারিকেনের চিহ্ন নিয়ে এবার যদি পরবর্তীকালে নির্বাচনে তাকে লড়তে দেখি তাহলে সেটাই হবে। আজকে শোনাবো আপনাদের সামনে পুরো গল্পটা। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসজিবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। যদি আপনারা শুধুমাত্র এটাই দেখেন যে একটা রাজনৈতিক নেত্রীর কি করুণ পরিণতি, তাহলে সত্যি 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 আপনাদের হৃদয় বিগলিত হয়ে যাবে। তার কাছে এই মুহূর্তে যাদেরকে মানে যারা একটা সময় তার পাটা কার্যত চেটে দিতে প্রস্তুত থাকতেন, তারা আজকে নতুন কিভাবে গদ্দারি করেছেন সেই যন্ত্রণা তো তার বুকে রয়েছেই। এমনকি সেই যন্ত্রণা বওয়ার পরেও যখন শেষমেশ কার্যত কোর্টের তরফ থেকে এই নির্দেশ আসে, তখন সত্যি একজন রাজনৈতিক নেতার বা নেত্রীর পরিণতি মানে পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, ভারতবর্ষে কখনো এই রকম করুণ পরিণতি এত রাজনৈতিক নেতা জন্মেছেন, গেছেন, এসেছেন, কারুর এরকম করুণ পরিণত হয়নি। শুধু ইন্ডিভিজুয়ালি ঘটনা দেখলে হৃদয় বিগলিত হবে, কিন্তু যখনই এই 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের করে যাওয়া ক্ষতচিহ্ন পশ্চিমবঙ্গের বুকে যে স্মৃতি যদি মনে পড়ে যায়, তাহলে মনে হবে যা হয়েছে বেশ হয়েছে, আরো বেশি করে হোক এর সঙ্গে। এটাই পরিণতি এবং তার ফল তিনি পাচ্ছেন। আর এই ঘটনা থেকে আজকের দিনের রাজনীতির মসনদে বসা যারা মনে করছেন তারাও এরকমই থাকবেন, তাদের শুধু এই দিনটার কথাই মনে রাখতে হবে যে একদিন এই দিনটা তাদেরও আসবে, অন্তত তাদের যেন এইরকম হাতে হ্যারিকেনটা না হয়ে যায়। সমস্ত ভারতবর্ষের রাজনৈতিক নেতা নেতৃত্বদের এটাই ভাবা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় আগে পিছে না ভেবে তিনি ভেবেছিলেন শুধুমাত্র মুসলমানদের ভোট নিয়ে আজীবন, তিনি তো বটেই, অভিষেক তো বটেই, তার পরের প্রজন্ম থেকে প্রজন্মগুলো তিনি এই পন্থাতেই তিনি করে যেতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদের সামনে শোনাবো গতকাল কি নির্দেশ এসেছে। সেটা হচ্ছে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, তার যে ওয়াইফ জুই বিশ্বাস বোধহয় কাউন্সিলর ছিলেন, জুই বিশ্বাস এই মুহূর্তে ওই মানে ঋতপন্থী তৃণমূল, তিনি একটি মামলা করেছিলেন 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে একটি আলিপুর আদালতে মামলা করেছিলেন। সেই মামলাতে তিনি বলেছিলেন তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ডের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার লোকেরা সেটা তুলে নিতে পারেন, তারা সরিয়ে নিতে পারেন। এই নিয়ে মূলত তিনি মামলা করেছিলেন। সেই মামলা আজকে যখন প্রাথমিকভাবে শুনানি হয়ে একটা ইন্টারিম নির্দেশ আমরা পেলাম, সেই নির্দেশের তরফ থেকে যদিও এটা পরিষ্কারভাবে বলে দেওয়া উচিত এটা ইন্টারিম নির্দেশ, এখানে কালীঘাটপন্থী তৃণমূলের কোনো বক্তব্য শোনা হয়নি, শুধুমাত্রই ঋতব্রতপন্থী তৃণমূল অর্থাৎ জুই বিশ্বাসদের বক্তব্য শুনেই ইন্টারিম নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভবত 6ই আগস্ট এর পরবর্তী শুনানি রয়েছে, তারপরেই এখানে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আপাতত ঋতব্রতপন্থী তৃণমূলকেই আসল তৃণমূল, যা তথ্য এসেছে তাতেই তাদেরকে আসল তৃণমূল মোটামুটি মর্যাদা দেওয়া হয়েছে। বলা হয়েছে কি বলা হয়েছে সেটা না আমি আপনাদের সামনে, যেহেতু এটা লিগ্যাল ব্যাপার, আমি একটু আনন্দবাজার থেকে আপনাদের সামনে পড়িয়ে দেব, যাতে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা কঠিন একটা রায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। দেখুন, দলের প্রশাসনিক কাজ করতে পারবেন না কালীঘাট তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,
তৃণমূলের কোনো প্রশাসনিক কাজ করতে পারবেন না তিনি। 1998 সালে দলটি নিজে হাতে তৈরি করেছিলেন। সেই সময় এই সমস্ত ঋতব্রতপন্থী তৃণমূলের কারুর দেখা ছিল না। দু একজন অরূপ রায় ছাড়া আর কাউকে খুঁজলেও পাওয়া যাবে না দূরবীন দিয়ে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিলেন। সেই নিজের হাতে তৈরি করা একটা রাজনৈতিক দল, দুঃখের, অবশ্যই দুঃখের, যন্ত্রণারও বটে। কিন্তু যে যন্ত্রণা 15 বছর ধরে পশ্চিমবঙ্গবাসীকে দিয়েছেন তার থেকে এটা বেশি যন্ত্রণা নয়। তাই কর্মফলের পাপের সাজা ভোগ করছেন তিনি। আর ঠিক বাকিরাও যারা গাদ্দারি করলেন তাদেরকেও এই একই কর্মফলের সাজা ভোগ করতে হবে। মাথায় রাখবেন, আপনারা কোনোদিনই পশ্চিমবঙ্গের চালিকা শক্তিতে পরিণত হবেন না, কোনোদিনই হবেন না। হ্যাঁ, রাজনীতিতে যদি জোকার তাসের মতো যদি কোনো কার্ড থাকে, তাহলে সেই জোকার কার্ডের মতো আপনাদের হয়তো আচরণ পশ্চিমবঙ্গের মানুষ ধরতেই পারে। শুনুন আনন্দবাজার পত্রিকার বাকি অংশটা, একটা প্যারাগ্রাফ পড়াবো। দলের প্রশাসনিক কাজ করতে পারবেন না কালীঘাট তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নামে তিনি কোনো নির্দেশও দিতে পারবেন না। অন্তর্বর্তী নির্দেশ জারি করে বলেছে আলিপুর আদালত। গত সপ্তাহে নির্দেশ দিয়ে আদালত জানায়, মমতা সহ কালীঘাটের তৃণমূলের নেতারা দলের পদাধিকারী হিসেবে পরিচয়ও দিতে পারবেন না। দলের ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন না তারা। এমনকি মমতা দলের অর্থ নথিপত্র এবং সম্পত্তি নিয়েও কোনো পদক্ষেপ করতে পারবেন না। এইটুকুই পড়ালাম, বুঝতে পেরেছেন? আর কি বাকি থাকে? সমস্তটাই কার্যত তারা পারবেন না বলে কোথা থেকে আসছে? কোর্টের অর্ডার, এটা অমান্য করতে পারেন না তারা। কি বলছে কালীঘাটপন্থী তৃণমূল, তাদের একজন মুখপাত্রের বক্তব্য শোনাবো আপনাদের। তারা আশায় রয়েছে এটা ইন্টারিম, যখন ফাইনাল আদেশ আসবে তখন এটা নাকি ঘুরে যাবে। শুনুন কি বলছেন। দেখুন, ঋতব্রত ব্যানার্জি একটা প্রেস কনফারেন্স করেছেন, করে উনি বলেছেন যেটা জাজমেন্ট পাস হয়েছে, যেই জাজমেন্টে ওনাদেরকে রেকগনাইজ করা হয়েছে টু বি দি রিয়েল তৃণমূল কংগ্রেস। প্রথম কথা হচ্ছে যে এই মামলাটা ঋতব্রত ব্যানার্জি করেননি, এই মামলাটা জুই বিশ্বাসের সাথে আরো 2-3 জন মিলে তারা এই মামলাটি করেছেন। এবং ঋতব্রত ব্যানার্জিরা একদিকে ইসিআই তে অ্যাপ্লিকেশন করেছিলেন টু কনসিডার দেম টু বি দি রিয়েল তৃণমূল কংগ্রেস, অ্যাজ ঋতব্রত ব্যানার্জি নিজেকে ক্লেম করছেন। কিন্তু সেখান থেকে ইসিআই থেকে এখনো কোনো নির্যাস আসেনি, সেটা আপনারা জানেন। অলরেডি আমাদের যা বক্তব্য সেটা আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি, কিন্তু ঋতব্রত ব্যানার্জি কি বক্তব্য সেটা এখন ইলেকশন কমিশনকে উনি জানিয়েছেন কিনা তার প্রতিলিপি আমাদের কাছে নেই। ইন দ্য মিন টাইম 3 জন সাডেনলি তারা এসে মনে করেছেন তারা আলিপুর কোর্টে মামলা করবেন। তারা আলিপুর কোর্টে একটি মামলা করেছেন। এটা একটা এক্স পার্টি অর্ডার পাস হয়েছে, যেটাতে প্রাইমা ফেসি প্রথম দিন একটা ইন্টারিম অর্ডার পাস করা যায়। কোর্টের সেই অধিকার আছে, সেই কোর্টের কাছে গেলে সেই ইন্টারিম অর্ডার পাস হয়। সেই ইন্টারিম অর্ডার পাস হয়েছে, এটা নিয়ে নেসেসারি অ্যাকশন নেওয়া হবে। একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এই আইনের কথা বলে, এই কোর্টের অর্ডারের কথা বলে। এটা একটা জাজমেন্ট নয়, এটা কোনো ফাইনাল অর্ডার নয়। এটা ঋতব্রত ব্যানার্জিরা অন্য লোককে দিয়ে করিয়ে নিজেরা বেনিফিট নেওয়ার চেষ্টা করছেন। কখনো এসিআর কাছে গিয়ে বেনিফিট নেওয়ার চেষ্টা করছেন, কখনো আলিপুর কোর্টের কাছে গিয়ে বেনিফিট নেওয়ার চেষ্টা করছেন। ওনারা নিজেরা দিগ্ভ্রান্ত, তাই তৃণমূল কংগ্রেসের লোকেদেরও দিগ্ভ্রান্ত করার চেষ্টা করছেন আইনের মারপ্যাচের মধ্যে দিয়ে। শুনলেন? দেখুন, নিশ্চিতভাবে এটা শুধুমাত্র আদালত রায় দেবেন, তারপর নির্বাচন কমিশনেরও কিছু বক্তব্য থাকবে। ইতিমধ্যেই ঋতব্রতপন্থী তৃণমূলরা, তারা ঋতব্রত সমেত 10 জন প্রতিনিধি গিয়ে দেখা করেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে। কে আসল তৃণমূল সেটা এখনো পর্যন্ত মানে বিবেচনা হয়নি। কিন্তু আবার পশ্চিমবঙ্গে যে ঘটনা গতকাল ঘটেছে সেটা হচ্ছে, এমনিতেই তো জাতীয় কর্মসমিতি, জাতীয় মানে ভারতের বলছি, জাতীয় কর্মসমিতি এই ঋতব্রতপন্থী তৃণমূল তারা গঠন করে ফেলেছে এবং তারা রাজ্য কমিটিও গঠন করে ফেলেছে। গতকাল তারা আবার জেলা কমিটিও গঠন করে ফেললো। অর্থাৎ সার্বিকভাবে একটা দলের কাঠামো তৈরি করাটা তারা সম্পূর্ণ করে ফেললো। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিছুই নেই। কাকে দেবেন, কোন পদ কাকে দেবেন, এত পদ, খালি পদ, মানে নেওয়ার লোক নেই। আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চায়েতের উপপ্রধানের টিকিটটা কোটি টাকায় বিক্রি হতো। এখন আপনি চাইলে সহসভাপতি বা জেলা সভাপতির পদ আপনি পেতেই পারেন, কিন্তু ওই পদের আর কোনো মূল্য নেই। বুঝতে পেরেছেন তো? শেয়ার মার্কেটে জানেন তো যে শেয়ারগুলো মানে কার্যত ওই মানে ব্ল্যাক হোলের মতো হয়ে যায় আর কি, যেখানে কয়েন পড়লেও আর ওঠার সম্ভাবনা নেই, সেখানে একটা টাকাও কেউ ফেলতে চায় না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ডেড শেয়ার। এবং এই শুধু তাই নয়, ঋতব্রতপন্থী তৃণমূল 7টা
মানে জেলা প্রেসিডেন্ট বসিয়ে দিলেন, যারা মমতাপন্থী জেলা প্রেসিডেন্ট ছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে অনুব্রত মণ্ডল। অর্থাৎ এই 7জন যারা জেলা সভাপতি যারা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, তারা এই মুহূর্তে ঋতব্রত পন্থী তৃণমূলের জেলা সভাপতি হিসেবে বহাল হয়ে গেলেন। অর্থাৎ মমতা, অভিষেক আরো বাকি কয়েকজন ছাড়া কার্যত সবাই এই মুহূর্তে তৃণমূলে যোগদান করেছেন, এবং কার্যত, এবং যদি সত্যি করেই দেখেন যে সত্যি এখানে স্ট্রেংথ সব দিক থেকেই অনেকটা বেশি এখানে। এবং শুধু তাই নয়, এই যে 21শে জুলাই যে আমাদের সভা করা হবে, সেই সভার পারমিশন নাকি দেওয়া হয়েছে ঋতব্রত পন্থী তৃণমূলদের। সেটা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে, মমতাপন্থী তৃণমূলকে দেওয়া হয়নি। তারা এখন খুঁজে বেড়াচ্ছেন যে কোথায় তারা করবেন। বলেছেন যে মানে রিক্সার মাথায় উঠলেও বা কোথাও একটা মানে গাড়ির মাথায় উঠে বললেও তারা করবেন, ঠিক আছে। তো এইটা কিন্তু একটা বড় প্রমাণ। ঋতব্রতপন্থী তৃণমূল তারা নিশ্চিতভাবে সমস্ত জোগাড় করে ফেলেছেন, নেতা নেত্রী সব জোগাড় করে ফেলেছেন। তবে 21শে জুলাইয়ের আসল প্রমাণের দিন, যে সেখানে সাধারণ মানুষ কি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সভা করবেন সেখানে মানুষ ভিড় বেশি জমাবেন, নাকি ঋতব্রত যেখানে সভা করবেন সেখানে মানুষ বেশি ভিড় জমাবেন, এটাই দেখার। কিন্তু দেখুন, সাংগঠনিকভাবে যদি অনুব্রত মণ্ডল সহ আরো 7জন জেলা সভাপতি যেখানে যেখানে রয়েছেন, তারা তো ভাড়া করা জানেন যে ভিড় জমানোর জন্য তারা জানেন ভালো করে ভিড় জমানোর জন্য কি করতে হয়। দরকার হলে বিজেপির লোকজনও সেখানে হয়তো চলে যাবে, তার কারণ তাদেরকে প্রমাণ করতে হবে যে না না, ভিড়টা এখানেই বেশি। সেই কারণে দরকার হলে মানে রাজনীতি তো বলা যায় না, সিপিএম বিজেপি সব হয়তো চলে যাবে যে ঋতব্রতপন্থী তৃণমূলকে, মানে বিজেপি হয়তো চলে যাবে ঋতব্রতপন্থী তৃণমূলে, আবার সিপিএম না আবার চলে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখানে ভিড় দেখানোর জন্য না চলে আসে। বুঝতে পেরেছেন? এখন সত্যি পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক নেতার যেমন চরিত্র বুঝতে পারবেন না যে সে বিজেপি করে না তৃণমূল করে, কারণ ভালো তৃণমূল মানে বিজেপি, ঠিক আছে। মাঝারি তৃণমূল মানে হচ্ছে বিজেপির শত্রুও নয় মিত্রও নয়, আর বাজে তৃণমূল মানে হচ্ছে তারা অ্যাকচুয়াল মানে আইডিয়ালি পলিটিক্যাল ব্যাটেলে তারাই আসল তৃণমূল, কিন্তু কোর্টের কাছে তারা আবার কেউ নয়। মানে অদ্ভুত পরিস্থিতি, তাই না? খারাপ তৃণমূল মানে তো কালীঘাট তৃণমূল, সেই কালীঘাট তৃণমূল খারাপ তৃণমূলই হচ্ছে ব্যাটেল ফিল্ডে আসল মানে আসল প্রতিদ্বন্দ্বী। তার কারণ তাদের ওপরই সব অত্যাচার বা তাদের ওপরই মানে আইনত সমস্ত ব্যাপারগুলো নেমে আসছে। ঋতব্রতপন্থী তৃণমূলের কারোর ওপর দেখছি না কোনো আইনি অ্যাকশন নেওয়া হচ্ছে, অথচ এদেরকে পলিটিক্যাল ব্যাটেল ফিল্ডে প্রধান শত্রু হিসেবে গণ্য করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটপন্থী কোর্ট কিন্তু কোর্ট আবার বলছে, কোর্টের কাছে এভিডেন্স দিয়ে বলা হচ্ছে যে এরা কেউ নয়। মানে একটা অদ্ভুত ব্যাপার পশ্চিমবঙ্গে। এর পরের নির্বাচনে আপনি কোথায় ভোট দেবেন আপনি খুঁজে পাবেন না। আমি জানি না যে এবার পরের নির্বাচনে মানে এটা খুব ইন্টারেস্টিং হবে যে পরের নির্বাচনে বিরোধীদের কাকে ভোট দেবেন, কাকে ভোট দিলে কার কাছে যাচ্ছে, এই সমীকরণ অত্যন্ত জটিল হয়ে দাঁড়াবে। তবে সে যাই হোক, আমাদের যেটা মনে রাখতে হবে সে কথা হচ্ছে তৃণমূল মানেই কি বলে গিয়েছিলেন বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী, আমি আর রিপিট করব না। তৃণমূল মানেই আপনারা বলে দেবেন কমেন্টে। তো এই যে তৃণমূল মানেই যেটা, তার মধ্যে আমাদের কাছে, আমরা সাধারণ মানুষ, আমরা ভোটার, আমাদের কাছে এই পাওয়ার দেওয়া রয়েছে সংবিধানের অনুসারে। আমরাই আমাদের কে নেতা সেটা আমরা বাঁচতে, যখন সেই সংবিধান আমাদের দিয়ে রেখেছে, আমরাই বাঁচবো যে আমাদের মানে তৃণমূলের ঋতপন্থী তৃণমূলকে কি আমরা আলাদা মার্কস দেবো? মমতা বন্দ্যোপাধ্যায় চুরি দুর্নীতি থেকে কি তাদেরকে আলাদা ঢেকে দেব? সেটা আমরাই বাঁচবো, আমরাই নির্বাচনে, পরবর্তী নির্বাচনে আমরাই বোঝাবো যে আমরা কোন তৃণমূলকে আসল তৃণমূল বলে মনে করলাম, কোন তৃণমূলকে আমরা মনেই করলাম না এটা কোনো রাজনৈতিক দল। আর বিজেপিকেই বা এই তৃণমূলের মধ্যে ভাগাভাগি করার জন্য বিজেপির কত মার্কস কাটলাম আমরা, সেটা কিন্তু পরবর্তী যে কোনো একটা জেনারেল ইলেকশনে এর ছবিটা মোটা উপনির্বাচনে হয়তো স্পষ্ট হবে না, তাও একটা মানে বিধানসভার উপনির্বাচনে স্পষ্ট হতে পারে, লোকসভা রাজ্যসভার মানে রাজ্যসভার উপনির্বাচনে স্পষ্ট ডেফিনেটলি হবে না। বিধানসভা বা লোকসভার যদি কোনো উপনির্বাচন হয় তাহলে একটা ছোট অ্যাসিড টেস্ট অন্তত হওয়া যাবে, যেখানে পশ্চিমবঙ্গের মানুষ কোন দিকে ভাবছে সেটা কার্যত আমরা বুঝতে পারবো। আপনাদের কি মতামত? আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই করুণ পরিণতিটাকে এনজয় করছেন? দেখুন, আমি তো এনজয় করছি। যেভাবে জ্বালিয়েছিলেন পশ্চিমবঙ্গে, যেভাবে মানে যে ধরনের কথা বলেছেন, যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছিলেন, যে ধরনের রেপিস্টদের পাশে দাঁড়িয়ে বক্তব্য বলেছিলেন, তার করুণ পরিণতি এটা
কখনোই মানে দুঃখের নয়, কিন্তু পশ্চিমবঙ্গ আদতে বিরোধীহীন, এইটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি। তো এই জায়গাটাই একমাত্র আমাদের পয়েন্ট যেটা আমরা আশঙ্কার জায়গা বলে মনে করছি। আপনাদেরও কি তাই মনে হচ্ছে? আপনাদের মতামত, সুচিন্তিত মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।